পুরনো দিনের কথা ভাবলেই কেন মনে হয় আহা কি দিন ছিল। মানে কেন ৯০-এর দশকের কোনো গান বা ছোটবেলার ছুটির দুপুর আজকের চেয়ে অনেক বেশি রঙিন মনে হয়। ঠিক। আমাদের কাছে পাঠানো সোর্সগুলো বলছে এর কারণ নাকি আমাদের মস্তিষ্ক কোনো নিখুঁত ইতিহাসবিদ নয়, বরং একজন দক্ষ গল্পকার। এর কাজ সত্য রেকর্ড করা নয়, বরং আমাদের ভালো অনুভব করানো। একদম তাই। আমাদের মস্তিষ্ক যেন অতীতের একটা হাইলাইট রিল তৈরি করে রাখে। এই সোর্সগুলো দেখতে গিয়ে আমার মাথায় একটা প্রশ্নই ঘুরছিল। আমাদের মস্তিষ্ক ঠিক কিভাবে এই কাজটা করে? মানে এটা কি ইচ্ছে করে করে, নাকি এটা একটা অটোমেটিক প্রসেস? চলুন আজ আমরা সেই মনস্তাত্ত্বিক কৌশলগুলোই একটু বোঝার চেষ্টা করি যা আমাদের অতীতকে এত সোনালী করে তোলে। হ্যাঁ, শুরু করা যাক। তাহলে প্রথম কৌশলটা দিয়েই শুরু করি। সোর্সগুলোতে একটা দারুণ ব্যাপার উল্লেখ করা হয়েছে যার নাম ফেডিং এফেক্ট বায়াস। হুম। সহজ ভাষায় বললে সময়ের সাথে সাথে আমাদের মস্তিষ্ক খারাপ স্মৃতিগুলোর সাথে জড়িত যে কষ্টকর আবেগগুলো থাকে সেগুলোকে আস্তে আস্তে মুছে দেয়, কিন্তু ভালো স্মৃতির আনন্দটা ধরে রাখে। ব্যাপারটা অনেকটা পুরনো ছবির রং জ্বলে যাওয়ার মতো, কিন্তু এখানে শুধু দুঃখের রংটাই হালকা হয়ে যায়। ঠিক। এটা কিন্তু আমাদের টিকে থাকার জন্য একটা অসাধারণ ইভলিউশনারি কৌশল। ভেবে দেখুন, আমাদের পূর্বপুরুষদের প্রতিদিন কত বিপদ সামলাতে হতো। হ্যাঁ, তা তো বটেই। যদি প্রত্যেকটা ভয়ের স্মৃতি একই রকম তীব্র থাকতো, তাহলে তো তারা আর গুহা থেকে বেরোই হতে পারত না। মস্তিষ্ক তাই যেন একটা ফিল্টার ব্যবহার করে, অভিজ্ঞতাটা ঠিকই রাখে, কিন্তু অতিরিক্ত ভয় বা কষ্টটা কমিয়ে দেয়। যাতে আমরা শিখতে পারি কিন্তু ভেঙে না পড়ি। একদম। তাই ১০ বছর আগের কোনো দুর্ঘটনার কথা মনে থাকলেও সেই সময়ের আতঙ্কটা আর থাকে না, কিন্তু প্রথমবার পাহাড় দেখার যে আনন্দটা, সেটা ঠিকই একই রকম সতেজ লাগে। আচ্ছা, তার মানে আমাদের মস্তিষ্ক সময়ের সাথে খারাপ আবেগকে এডিট করে দেয়। কিন্তু এটা তো গেল সব বয়সের কথা। সোর্সগুলো বলছে যে একটা নির্দিষ্ট বয়সের স্মৃতি আবার অন্যগুলোর চেয়ে অনেক বেশি উজ্জ্বল থাকে, তাই না? হ্যাঁ, আর এটাই হলো রেমিনিসেন্স বাম্পের মজার দিকটা। রেমিনিসেন্স বাম্প। গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য তাদের ১৫ থেকে ২৫ বছর বয়সের স্মৃতিগুলো সবচেয়ে স্পষ্ট আর ইতিবাচক হয়। হুম। ব্যাপারটা অনেকটা জীবনের সাউন্ড ট্র্যাক তৈরির মতো। মানে ওই বয়সে আমরা যে গানগুলো প্রথম শুনি, সেগুলোই সারা জীবন আমাদের প্রিয় থাকে। স্মৃতির ক্ষেত্রেও তাই। আচ্ছা। ওই বয়সের অভিজ্ঞতাগুলো, কলেজের প্রথম দিন, প্রথম চাকরি, বন্ধুদের সাথে সেই আড্ডা, এগুলো আমাদের পরিচয়ের মূল ভিত্তি হয়ে যায়। তাই মস্তিষ্ক ওই সময়ের স্মৃতিগুলোকে হাই ডেফিনেশনে সেভ করে রাখে। তাহলে যখন কেউ বলে ৯০-এর দশকটাই সেরা ছিল, সে আসলে সময়টার কথা বলছে না, বরং নিজের সেই টিনেজ বা তরুণ বয়সের কথা বলছে। ঠিক ধরেছেন। যখন কোনো দায়িত্ব ছিল না, চিন্তা ছিল না। একদম। সে আসলে নিজের তারুণ্যকে রোমান্টিক করছে। বর্তমানের কাজের চাপ, সংসারের দায়িত্ব আর নানা ঝামেলার সাথে তুলনা করলে ওই কেয়ারফ্রি সময়টাকে তো সোনালি মনে হবেই। কিন্তু এই যে ব্যক্তিগতভাবে অতীতকে সুন্দর করে দেখার প্রবণতা, এটার কি কোনো সামাজিক প্রভাবও আছে? যেমন আমরা প্রায় তো শুনি যে আগের দিনগুলোই ভালো ছিল বা আমাদের সময় এমন ছিল না। এটা কি একই মানসিকতার প্রকাশ? এটা একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট, কারণ এখানে আমরা আসলে আপেলের সাথে কমলার তুলনা করছি। কিভাবে? দেখুন, আমরা অতীতের সবচেয়ে ভালো মুহূর্তগুলোর একটা বাছাই করা হাইলাইট রিল তৈরি করি, আর সেটার সাথে তুলনা করি বর্তমানে 24/7 নিউজ ফিডের কাঁচা, ফিল্টার না করা বাস্তবতাকে। ওহ আচ্ছা, এই তুলনাটা তো অন্যায্য হতেই বাধ্য। অবশ্যই। এই প্রবণতাকেই বলা হয় ডিক্লাইনিজম বা অবক্ষয়বাদ। এই বিশ্বাস যে সমাজ বা প্রতিষ্ঠানগুলো ক্রমাগত খারাপের দিকেই যাচ্ছে। তার মানে কি নস্টালজিয়া সবসময় একটা নেতিবাচক জিনিস, যা আমাদের বর্তমানের প্রতি হতাশ করে তোলে? এর কি কোনো ভালো দিক নেই? না না, অবশ্যই আছে। এই নস্টালজিয়া এক ধরনের মনস্তাত্ত্বিক আশ্রয় হিসেবেও কাজ করে। মনস্তাত্ত্বিক আশ্রয়? হ্যাঁ, সোর্সগুলো বলছে যখন কেউ একাকিত্ব বা বিচ্ছিন্নতায় ভোগে, তখন অতীতের ভালো স্মৃতিগুলো তাকে মনে করিয়ে দেয় যে তার জীবনে ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল, একটা ভিত্তি ছিল। এটা আমাদের মানসিক শক্তি যোগায়। ঠিক, মনে করিয়ে দেয় যে জীবনে ভালো সময় ছিল এবং আবারও আসতে পারে। এটা আমাদের শেকড়ের সাথে যুক্ত রাখে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে নস্টালজিয়া একটা দুই দিকে ধার থাকা তলোয়ারের মতো। একদম তাই। একদিকে এটা মানসিক স্বাস্থ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ সম্পদ, যা আমাদের স্থিতিশীলতা দেয়। অন্যদিকে অতিরিক্ত নস্টালজিয়া আমাদের বাস্তবতাকে বিকৃত করতে পারে এবং বর্তমানের সমস্যা সমাধান না করে
অতীতে ডুবে থাকতে উৎসাহিত করতে পারে। যা অগ্রগতির পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। মূল কথা হলো একটা ভারসাম্য খুঁজে বের করা, অতীত থেকে শক্তি নেওয়া কিন্তু অতীতে আটকে না থাকা। দারুণ আলোচনা হলো। সবশেষে শ্রোতাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যায়। আমাদের স্মৃতি তো আমাদের নিজেদের জীবনকে নিয়েই, কিন্তু এমন কোনো সময়ের জন্য নস্টালজিয়া অনুভব করা কি সম্ভব যে সময়ে কেউ আসলে কখনো বাসই করেনি? যেমন ধরুন ৭০ দশকের কোনো সিনেমার দৃশ্য দেখে সেই সময়টার জন্য মন কেমন করা।